রোমান্টিক পোয়েট পার্সি বিসি শেলি অর্থাৎ পিবি শেলির লেখা একটি বিখ্যাত কবিতা হলো দ্য ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এই ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তবে এই কবিতাটি আলোচনা করার পূর্বে হোয়াট ইজ ওড, ওড জিনিসটা কি এই সম্পর্কে একটু সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজন। অ্যান ওড ইজ এ শর্ট লিরিক পোয়েম that phrases an individual or event or idea। তাহলে ওড হচ্ছে একটি শর্ট লিরিক পোয়েম, যে কবিতার মধ্য দিয়ে ব্যক্তিগত কোনো ধারণা, ব্যক্তিগত বিষয়, কোনো আইডিয়া বা কোনো ইভেন্ট এর প্রশংসা করা হয়। তাহলে এখানে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটিতে কবি শেলি, পিবি শেলি এখানে ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ পশ্চিমা বায়ুর গুণগান, পশ্চিমা বায়ুর সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন। এই ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটি 5 ক্যান্টোতে বিভক্ত। এখানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ক্যান্টো, ক্যান্টো জিনিসটা কি? তাহলে লং পোয়েমস অর্থাৎ দীর্ঘ কবিতা, লং পোয়েমস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট টাইপস অফ সেকশন, অর্থাৎ বড় কবিতাগুলোকে ছোট ছোট আকারে বিভক্ত করার ফলে যে ছোট ছোট অংশগুলো পাওয়া যায় সেইগুলোকে বলা হয় ক্যান্টো। তাহলে ক্যান্টো ইজ দ্য প্রিন্সিপাল ফর্ম অফ ডিভিশন ইন মেডিয়াবল অ্যান্ড মডার্ন লং পোয়েট্রি। মেডিয়াবল এবং মডার্ন যুগে বড় বড় কবিতাগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে সেই অংশগুলোর নাম দেওয়া হয়েছে ক্যান্টো। তাহলে আমাদের আলোচ্য ওড টু ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটি 5টি ক্যান্টোতে বিভক্ত হয়েছে। এবার আলোচনা করব ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটি রচনা করার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড, কোন পরিস্থিতিতে পিবি শেলি এই কবিতাটি সংকলন করেছেন বা লিখেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা জানি ইতালির রাজধানী হচ্ছে রোম। রোম ইজ দ্য ক্যাপিটাল অফ ইটালি and Florence is the capital city of the Italian region Tuscany। টাস্কানি অর্থাৎ ইতালির টাস্কানি রিজিয়নের রাজধানী হলো ফ্লোরেন্স। আর এই ইতালির একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আর্নো। সেই আর্নো নদীর শেষ প্রান্তে, এই আর্নো নদীর একদম শেষ প্রান্তে ফ্লোরেন্সের কাছাকাছি অবস্থিত ছিল একটি পার্ক, একটি উড, সেটার নাম হচ্ছে কেসকাইন। এই কেসকাইন পার্কে পিবি শেলি একদিন ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে অবস্থানকালে হঠাৎ তিনি লক্ষ্য করলেন পশ্চিম আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং সেই সঙ্গে প্রচণ্ড ঝড় প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে। এটাই হচ্ছে ওয়েস্ট ওয়াইন্ড। এই ওয়েস্ট ওয়াইন্ড প্রচণ্ড গতিতে এসে ল্যান্ড, সি এবং স্কাই এই 3টে জায়গার ওপরে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। সমুদ্র, আকাশ এবং ল্যান্ডের ব্যাপক পরিবর্তন এনেছিল এবং এই পরিবর্তন আনাটাকে লক্ষ্য করে কবি পিবি শেলি সেই সময়তে 1819 খ্রিস্টাব্দে তিনি এই ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটি লিখেছিলেন এবং এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1820 খ্রিস্টাব্দে তার নিজের কালেকশন প্রমিথিয়াস আনবাউন্ড নামক গ্রন্থে। এই 1820 খ্রিস্টাব্দে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটি প্রকাশিত হয়েছিল। এবার আলোচনা করছি পিবি শেলি অ্যাকচুয়ালি ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন, কেন তিনি ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসের গুণগান গেয়েছেন, সেই বিষয়টা আমি একটু আলোকপাত করছি। বিষয়টা হচ্ছে যে পশ্চিমা বাতাস অর্থাৎ ওয়েস্ট ওয়াইন্ড স্কাই, ল্যান্ড এবং সমুদ্রের উপরে প্রভাব বিস্তার করে এই স্কাই, ল্যান্ড এবং সমুদ্রের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল। তিনি এই অবস্থায় দাঁড়িয়ে পিবি শেলি এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কল্পনা করেছিলেন যে এই ফোর্সফুল, এই পাওয়ারফুল ওয়েস্ট ওয়াইন্ড যদি তৎকালীন ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার ওপরে প্রভাব পড়ে তাহলে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ
সেই সময় ইংল্যান্ডের সমাজ এবং রাষ্ট্রীয় জীবন ছিল নানাবিধ সমস্যায় জর্জরিত। সেই সময় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, বর্ণ বৈষম্য, ধনী শ্রেণী মানে গরিব শ্রেণীর ওপর ধনী সম্প্রদায়ের অমানবিক অত্যাচার, এই সমস্ত নানাবিধ সমস্যায় ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা জর্জরিত ছিল। এই অবস্থায় কবি কল্পনা করেছেন যে ওয়েস্ট উইন্ড স্কাই, ল্যান্ড এবং সির ওপর প্রভাব বিস্তার করে তাদের যেমন আমূল পরিবর্তন ঘটিয়েছে, তেমনি ওয়েস্ট উইন্ড যদি তৎকালীন ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় অর্থাৎ মানব জগতের উপর প্রভাব বিস্তার করে, তাহলে তৎকালীন মানুষের মনের মধ্যে যে ডেড থটগুলো ছিল এবং তৎকালীন সমাজ ব্যবস্থায় মানে কবির মনের মধ্যে যে ডেড থটগুলো ছিল অর্থাৎ অশুভ খারাপ চিন্তাগুলো ছিল, সেই চিন্তাগুলো যদি এই ফোর্সফুল ওয়েস্ট উইন্ড আছড়ে পড়ে মানব জগৎ থেকে, তৎকালীন ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা থেকে এই ডেড থটগুলো যদি উপড়ে ফেলতে পারে এবং সমাজের, রাষ্ট্রীয় জীবনের যদি আমূল পরিবর্তন করতে পারে, তাহলে সেই সমাজটা হয়ে উঠবে সুস্থ, সুন্দর এবং সাবলীল। সেই সমাজটা হয়ে উঠবে সাম্য, মৈত্রী ও ভালোবাসার সমাজ। মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সর্বস্তরের মানুষ সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে সক্ষম হবে। তাই কবি কল্পনা করেছিলেন, পিবি শেলি কল্পনা করেছিলেন যে ওয়েস্ট উইন্ড যেমন স্কাই, ল্যান্ড এবং সমুদ্রের ওপর প্রভাব ফেলে তাদের আমূল পরিবর্তন করেছে, তেমনি যদি এই ইংল্যান্ডের সমাজ ব্যবস্থার উপর, রাষ্ট্রীয় জীবনের উপর ওয়েস্ট উইন্ড প্রভাব বিস্তার করে তার আমূল পরিবর্তন ঘটিয়ে পুরানো যুগের অবসান ঘটিয়ে যদি নতুন যুগের আগমন করাতে পারেন, এই কল্পনায়, এই আশায় তিনি ওয়েস্ট উইন্ডকে প্রার্থনা করেছেন যে হে ওয়েস্ট উইন্ড, তুমি ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় এসে আছড়ে পড়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে শোষণমুক্ত সমাজ গঠন করে দাও। আর এটাই তিনি আলোচ্য কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। এবার আমি কবিতার সরাসরি আলোচনা শুরু করছি। যদিও এই কবিতাটি হচ্ছে 5টি ক্যান্টোতে বিভক্ত, এই 5টি ক্যান্টো যদি একটি ভিডিওর মধ্যে আলোচনা করা হয় তাহলে এর ভিডিওর লেন্থ অনেকটাই বেড়ে যাবে। তাই আজকে আমি ফার্স্ট ক্যান্টোটি নিয়ে আলোচনা শুরু করছি। কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। কবি হলেন পার্সি বিসি শেলি। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটির ফার্স্ট ক্যান্টোতে কবি পার্সি বিসি শেলি ওয়েস্ট উইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসকে অ্যাড্রেস করে বলেছেন, কি বলেছেন? ওহ ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওহ ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দাও ব্রেথ অফ অটমস বিং। মানে ওহ ওয়েস্ট উইন্ড, ও পশ্চিমা বাতাস, দাও ব্রেথ অফ অটমস বিং, তুমি হলে শরৎকালের শ্বাস প্রশ্বাস। অর্থাৎ এই প্রথম লাইনটিতে কবি পার্সি বিসি শেলি মোটামুটি 4টে ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করেছেন। 1 নম্বর, ওহ ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, মানে প্রথম ও হচ্ছে এখানটায় অ্যাপোস্ট্রফি, কারণ ইনঅ্যানিমেট অবজেক্ট বা ন্যাচারাল অবজেক্টকে যখন অ্যাড্রেস করা হয় তখন তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। আর ওয়েস্ট উইন্ড এখানে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে ওয়েস্ট উইন্ড। এই ওয়েস্ট উইন্ডকে এখানটায় কোনো ন্যাচারাল অবজেক্ট বা ইনঅ্যানিমেট অবজেক্টকে যখন জীবন্ত সত্তা হিসাবে কল্পনা করা হয় তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে ওয়েস্ট উইন্ড হচ্ছে এখানে পার্সোনিফিকেশন, ও হচ্ছে অ্যাপোস্ট্রফি আর ওয়েস্ট উইন্ড হলো এখানটায় পার্সোনিফিকেশন। দাও ব্রেথ অফ অটমস বিং, এখানে অটমসটাকেও এখানটাতে পার্সোনিফিকেশন করা হয়েছে। আর ব্রেথ এটা হচ্ছে এখানটায় অ্যালিউশন, এর একটা বিবলিক্যাল একটা এক্সপ্লেন আছে এখানটায়, সেটা আমি একটু পরে বলছি। আর 4 নম্বর হচ্ছে এখানটায় ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এখানে প্রথম লাইনটিতে ওয়াই অর্থাৎ এই একই কনসোনেন্ট সাউন্ডের যখন রিপিটেশন হয় তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। তাহলে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড,
এই একই সেম সাউন্ড অর্থাৎ কনসোনেন্টের একই রিপিটেশন ঘটেছে, অর্থাৎ ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড এটা হচ্ছে অ্যালিটারেশন। দাও ব্রিথ অফ অটমস বিং মানে শরৎকালের শ্বাস প্রশ্বাস, এখানে একটা বিবলিক্যাল অ্যালিউশন ব্যবহার করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে ওল্ড টেস্টামেন্টের প্রথম যে বই বুক অফ জেনেসিস, এই বইয়ের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ভার্সে লেখা আছে, কি লেখা আছে? অ্যান্ড দ্য আর্থ ওয়াজ উইদাউট ফর্ম অ্যান্ড ভয়েড, darkness was upon the face of the deep, and the rock Elohim was moving over the face of the water. অর্থাৎ ওল্ড টেস্টামেন্টসের প্রথম যে বই বুক অফ জেনেসিসের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ভার্সে লেখা আছে যে পৃথিবীর একসময় কোনো আকৃতি ছিল না এবং পৃথিবীর কোনো কার্যকারিতা ছিল না, এবং সমস্ত পৃথিবীটাই একটা অন্ধকারে নিমজ্জিত ছিল। ঠিক সেই সময় রক এলোহিম ওয়াজ মুভিং ওভার দি ফেস অফ দি ওয়াটার। তখন এই যে রক এলোহিম, এটাকেই দ্য স্পিরিট অফ গড বলা হয়েছে, ঈশ্বরের আত্মা বলা হয়েছে। এই স্পিরিট অফ গড তখন কিন্তু কি করত? জলের উপর দিয়ে কিন্তু সে ঘুরে বেড়াতো। এই বিষয়টা লেখা আছে ওল্ড টেস্টামেন্টের প্রথম বই বুক অফ জেনেসিসের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ভার্সে। আর দ্বিতীয় চ্যাপ্টারের 7 নম্বর ভার্সে কি আছে? 7 নম্বর ভার্সে স্পিরিট অফ গড অর্থাৎ ঈশ্বর তিনি মনস্থির করেছিলেন এই পৃথিবীতে তার প্রতিনিধি তিনি সৃষ্টি করবেন। এই জন্য তার অ্যাঞ্জেলদেরকে, তার দেবদূতদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন মাটি দিয়ে একটা মূর্তি বানানোর জন্য। এই মাটি দিয়ে মূর্তি বানানোর পর এই মূর্তির নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র দিয়ে ঈশ্বর ফুঁক দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে মূর্তিটির মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছিল। তাহলে এই যে ঈশ্বর ফুঁক দিলেন, এই যে ফ্রুক, এই ব্রেথ, এই শ্বাস প্রশ্বাসের এই ঈশ্বরের এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই এই মূর্তিটির মধ্যে প্রাণের সঞ্চার হয়েছিল। তাই এই ব্রেথকে বলা হচ্ছে প্রাণের একটা প্রতীক। তাহলে এখানে দাউ ব্রিথ অফ অটমস বিং মানে ওই বাইবেলে যেমন ঈশ্বরের ফু দ্বারা এই মূর্তিটির মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছিল, তাহলে এখানে ঈশ্বরের ব্রেথটা হচ্ছে প্রাণের প্রতীক। সেরকম দাউ ব্রেথ অফ অটমস বিং, এখানে ওয়েস্ট ওয়াইন্ডকে তুলনা করা হয়েছে ব্রেথ মানে শরৎকালের শ্বাস প্রশ্বাস হিসাবে এখানে তুলনা করা হয়েছে। তাহলে ওয়েস্ট ওয়াইন্ডটা হলো অটমস অর্থাৎ শরৎকালের শ্বাস প্রশ্বাস, অর্থাৎ অটম হচ্ছে একজন অটমকে এখানে জীবন্ত সত্তা হিসাবে কল্পনা করা হয়েছে, এবং ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে এখানে অটম অর্থাৎ শরৎকালের প্রাণ। তাহলে ও ওয়েস্ট ওয়াইন্ড দাও ব্রেথ অফ অটমস বিং, যে হে ওয়েস্ট ওয়াইন্ড, ও পশ্চিমা বাতাস, তুমি হলে শরৎকালের নিঃশ্বাস। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রাইভেন লাইক গোস্ট ফ্রম অ্যান এনচান্টার ফ্লিং। দাও বলতে এখানে ওয়েস্ট ওয়াইন্ডকে বোঝানো হয়েছে। ফ্রম হুজ আনসিন প্রেজেন্স মানে যার অদৃশ্য উপস্থিতি, আনসিন প্রেজেন্স এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় অক্সিমরন। অক্সিমরনটা হচ্ছে যখন দুটো কন্ট্রাডিক্টরি দুটো ওয়ার্ড পাশাপাশি বসে তখন সেটাকে বলা হয় অক্সিমরন। দ্য লিভস ডেড, লিভস বলতে এখানে পাতা মানে মৃত পাতা, গাছের মৃত পাতাকে বোঝানো হয়েছে। আর ড্রাইভেন যেগুলোকে উড়িয়ে নিয়ে যায়, লাইক গোস্ট ফ্রম অ্যান এনচান্টার ফ্লিং মানে ঠিক যেমন এনচান্টার মানে হচ্ছে জাদুকররা তাদের ক্রিয়াকলাপ দ্বারা যখন ভূত বা প্রেতাত্মাকে তাড়ায়, একথায় কোনো মানুষকে যদি কোনো ভূতে যদি আক্রমণ করে,
তখন এই এনচান্টাররা অর্থাৎ এই জাদুকররা তাদের মন্ত্র দ্বারা এবং তাদের ক্রিয়াকলাপ দ্বারা কি করে, এই ভূতগুলোকে তাড়িয়ে দেয়। এই ভূতগুলো তখন সেই মানুষের কাছ থেকে দ্রুত বেগে কিন্তু পালিয়ে যায়। তাহলে যেমন করে জাদুকরদের মন্ত্রবিদ্যা দ্বারা ভূতগুলো চলে যায়, পালিয়ে যায়, ঠিক তেমনই মানে ওই ওয়েস্ট ওয়াইন্ডের অদৃশ্য উপস্থিতিতে মানে গাছের শুকনো মৃতপ্রায় পাতাগুলো ঠিক সেইভাবেই এখানে পালিয়ে যায় বা উড়ে যায়। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ জাদুকরদের মন্ত্রবিদ্যায় ভূত যেমন পলায়ন করে, ঠিক তেমনইভাবে ওয়েস্ট ওয়াইন্ডের অদৃশ্য উপস্থিতিতে গাছের শুকনো পাতাগুলো ওই মন্ত্রের দ্বারা, জাদুকরদের দ্বারা ভয়ে পালিয়ে যাওয়া ওই ভূতের মতো করে এই শুকনো পাতাগুলো উড়ে চলে যায়। এখানেও একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। এখানে এনচান্টারকে তুলনা করা হয়েছে এখানে ওয়েস্ট ওয়াইন্ডের সঙ্গে। এনচান্টারদের মন্ত্রের দ্বারা যেমন ভূত পালিয়ে যায়, তেমনি ওয়েস্ট ওয়াইন্ডের সংস্পর্শে মৃতপ্রায় পাতাগুলো উড়ে চলে যায়। তাহলে এখানে গোস্টের সঙ্গে তুলনা করা হয়েছে উদ্ভিদের ড্রাই লিভসের সঙ্গে। তাহলে উদ্ভিদের যে শুকনো পাতাগুলো, সেই পাতাগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে গোস্ট অর্থাৎ ভূতের, আর অন্যদিকে ওয়েস্ট ওয়াইন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এনচান্টারের। এইভাবে কবি পার্সি বিসি শেলি কিন্তু খুব সুন্দর এই সিমিলির সাহায্যে এই বিষয়টা এখানে বুঝিয়েছেন। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেট্রিক রেড, পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড, ওহ দাও হু চ্যারিয়টেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। এখানে যে গাছের শুকনো পাতাগুলো, যে পাতাগুলোর রং হয়ে গেছে ইয়েলো হলুদ, অ্যান্ড ব্ল্যাক কোনোটা হচ্ছে কালো কৃষ্ণকায়, অ্যান্ড পেল মানে হচ্ছে বিবর্ণ, অ্যান্ড হেট্রিক রেড এবং কোনো পাতা হচ্ছে লাল। পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস, এখানে ইয়েলো অর্থাৎ গাছের যে হলুদ, কালো, বিবর্ণ এবং সেই সঙ্গে লাল রঙের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু ওয়েস্ট ওয়াইন্ডের প্রচণ্ড দাপটে সেগুলো কিন্তু উদ্ভিদের দেহ থেকে বোটা বৃন্তচ্যুত হয়ে সেগুলো কিন্তু বহুদূর উড়ে চলে গিয়েছে। কেমন করে? এখানে পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড বলতে বোঝানো হয়েছে যে এখানে মহামারী মানে কলেরা, ম্যালেরিয়া, প্লেগ এই জাতীয় মানে মহামারীর প্রকোপে মানুষ যখন একসঙ্গে, প্রচুর মানুষ, একটা গ্রামের বা একটা পাড়ার অসংখ্য মানুষ যখন একসঙ্গে মৃত্যুর মুখে পতিত হয়, ঠিক সেরকমই যেন এই উদ্ভিদের একটা মহামারী রোগের সৃষ্টি হয়েছে এবং সেই মহামারী রোগের প্রকোপে মানে হলুদ, কালো, বিবর্ণ এবং লাল পাতাগুলো মানে মহামারী রোগের প্রকোপে একসঙ্গে তারা যেন ওয়েস্ট ওয়াইন্ডের সংস্পর্শে এসে তারা কিন্তু উড়ে চলে যাচ্ছে। এখানে এটাকে বলা হয়েছে মহামারী, মানে উদ্ভিদের যেন মহামারী রোগ হয়েছে এবং সেই মহামারী রোগের কারণে মানে মহামারী রোগ হলে অর্থাৎ মহামারী রোগের প্রকোপে যখন গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া প্রচুর পরিমাণে মানুষ একসঙ্গে মৃত্যুবরণ করে, ঠিক যেন সেই রকম এই উদ্ভিদের রোগাক্রান্ত মহামারী রোগের কারণে হাজার পাতা, লক্ষ পাতা মানে ইয়েলো, ব্ল্যাক, পেল এবং হেট্রিক রেড এই সমস্ত কালারের পাতাগুলো একসঙ্গে উড়ে চলে যাচ্ছে। ওহ দাও হু চ্যারিয়টেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, মানে তুমি অর্থাৎ ওয়েস্ট ওয়াইন্ড যে কি করছে, এই পাতাগুলোকে বহন করে নিয়ে চলে যাচ্ছে। চ্যারিয়টেস্ট মানে হচ্ছে এখানটায় উড়িয়ে নিয়ে চলে যাওয়া, টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, তাদের শীতের ঠান্ডা বিছানাতে সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অটম মানে ইংল্যান্ডে অ্যাকচুয়ালি অটম সিজনের পরে
অটম সিজনের পরে উইন্টার আসে, এবং উইন্টার যখন আসে তখন প্রচণ্ড শীত এবং বরফ পড়ে, দিয়ে গ্রাউন্ডগুলো বরফাবৃত হয়ে যায়, এবং সেই পাতার উপরে কি হয়, বরফ পড়ে সেগুলো জমে যায়। সেই জন্য কবি এখানে বলেছেন যে শরতের পর যেহেতু শীত আসে, সেই শীতের ঠান্ডা বিছানায় উইন্টার থেকে উইন্ট্রি অর্থাৎ শীতের ঠান্ডা বিছানায় সেই পাতাগুলো কী করে, অবস্থান করে। কবি এটাই এখানে বোঝাতে চেয়েছেন। দ্য উইংড সিড মানে হচ্ছে এখানে উড়ন্ত বীজ, অর্থাৎ ওয়েস্ট ওয়াইন্ডের মানে প্রচণ্ড দাপটে যে পাতাগুলো গাছের মানে হলুদ, মানে কালো, লাল এবং বিবর্ণ পাতাগুলো যেমন উড়ে চলে যায়, ঠিক তেমনি তার সঙ্গে উইংড সিড অর্থাৎ সেই সঙ্গে উড়ন্ত সিড এবং সেই সঙ্গে উদ্ভিদের যে বীজ, ফলের যে বীজ, সেই বীজগুলোও কিন্তু পাতার সঙ্গে উড়ে যায়। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে ওই বীজগুলো কি করে, সেই শীতকালে অর্থাৎ সেই বরফের মধ্যে তারা কিন্তু চুপচাপ সেখানে কিন্তু শুয়ে থাকে। এখানে কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, অ্যান্ড লো এক কথায় ওই পাতার সঙ্গে যে বীজগুলো উড়ে চলে যায়, সেই বীজগুলো ওই বরফের তলাতে খুব শীতল ঠান্ডাভাবে অবস্থান করে। কারণ আমরা জানি যে শীতকালে কোনো বীজের জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম ঘটতে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং ঠিকঠাক অঙ্কুরোদ্গম হয় না, কিন্তু সারা শীতকাল সেই বীজগুলো সেই বরফের তলাতে অবস্থান করে। কিন্তু যখন আস্তে আস্তে স্প্রিংকাল আসে, বরফ গলতে শুরু করে, তখন কিন্তু সেই বীজের অঙ্কুরোদ্গম হয়, সেই বীজ থেকে আবার গাছের জন্ম হয় এবং ফুল ফলে ভরে যায়। তাহলে এইভাবে পাতার সঙ্গে যে বীজগুলো, সেই বীজগুলো উড়ে গিয়ে বরফের নিচে মানে পাতার নিচে অবস্থান করে। ইটস লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ, মানে যেমন করে মানুষের মৃত্যুর পরে তার সমাধিতে মৃতদেহগুলো অবস্থান করে, ঠিক সেরকমভাবে ওয়েস্ট ওয়াইন্ডের দাপটে পাতার সঙ্গে উড়ে যাওয়া যে বীজগুলো, সেই বীজগুলো কিন্তু পাতার নিচে, বরফের নিচে ঠিক মৃতদেহের মতো মৃতদেহ যেমন সমাধিতে অবস্থান করে, ঠিক সেইভাবে কিন্তু অবস্থান করে। কর্পস শব্দের অর্থ হচ্ছে ডেড বডি, অর্থাৎ মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার মৃতদেহটাকে সমাধি করা হয়, সেই সমাধিতে মৃতদেহ যেমনভাবে অবস্থান করে, ঠিক তেমনভাবেই এই গাছের বীজগুলো, যে বীজগুলো ওয়েস্ট ওয়াইন্ডের সংস্পর্শে এসে পাতার সঙ্গে উড়ে গিয়ে পাতার নিচে, বরফের নিচে অবস্থান করে, তাদের সেই অবস্থান করাটাকেই এখানে মৃতদেহ অর্থাৎ ডেড বডির সঙ্গে তুলনা করা হয়েছে। আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, মানে যতক্ষণ না পর্যন্ত অ্যাজিওর সিস্টার, অ্যাজিওর মানে হচ্ছে এখানটাই ক্লাউডলেস স্কাই, অর্থাৎ মানে যখন স্প্রিংকাল আসে, তখন স্প্রিংকাল অর্থাৎ মানে বসন্তকালের আকাশ থাকে মেঘমুক্ত, সেই মেঘমুক্ত নীল আকাশের নিচ দিয়ে যে ওয়েস্ট ওয়াইন্ড, যে বাতাস প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে এখানটায় অ্যাজিওর সিস্টার। এখানে অ্যাজিওর সিস্টার, এখানে একটু বিষয়টা বুঝে নেওয়া দরকার। আমরা জানি যে ওয়েস্ট ওয়াইন্ড যে অটমকালে প্রবাহিত হয়, সেই ওয়েস্ট ওয়াইন্ড কিন্তু প্রচণ্ড গতিতে প্রবাহিত হয় এবং তার একটা প্রচণ্ড শক্তি থাকে, এবং তিনি ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে ফোর্সফুল। সেই জন্য অটমকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন্ডকে বলা হয় ম্যাসকুলাইন, অর্থাৎ মানে পুরুষলিঙ্গ। আমরা জানি সবসময়তে ফেমিনাইন অপেক্ষা অর্থাৎ স্ত্রীলিঙ্গ অপেক্ষা পুরুষ একটু শক্তিশালী হয় এবং তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের ক্রিয়াকলাপ অনেক বেশি থাকে ফেমিনাইনের চাইতে। সেই জন্যেই অটমকালে অর্থাৎ শরৎকালে প্রবাহিত বাতাস, তার প্রচণ্ড দাপট থাকে, সে সমস্ত শুকনো পাতাগুলোকে এবং বীজগুলোকে উড়িয়ে নিয়ে যায়। এই জন্য অটমকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে ম্যাসকুলাইন, পুরুষলিঙ্গ, এবং শীতকালে এবং স্প্রিংকালে প্রবাহিত যে বাতাস, সে ওয়েস্ট ওয়াইন্ড, তার গতি অনেকটাই কম এবং অনেকটা কম শক্তি সম্পন্ন।
এবং তার আগমনটা হচ্ছে খুব জেন্টল, নম্র। সেই জন্য এই স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, তাকে কিন্তু ফেমিনাইন হিসাবে কল্পনা করা হয়েছে। কবি এখানে ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ হিসাবে কল্পনা করেছেন। এই জন্যই দাইন, দাইন মানে তোমার, অ্যাজিওর সিস্টার মানে তোমার হচ্ছে অ্যাজিওর সিস্টার। অ্যাজিওর সিস্টার মানে এই স্প্রিংকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইনকে বলা হয়েছে শরৎকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইনের সিস্টার বা বোন। এক কথায় স্প্রিংকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইনকে অটমকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইনের সিস্টার অর্থাৎ ফেমিনাইন স্ত্রীলিঙ্গ হিসাবে এখানে কল্পনা করা হয়েছে। তাহলে এই যে পাতার সঙ্গে যে বীজগুলো, মানে পাতার সঙ্গে যে বীজগুলো ওয়েস্ট ওয়াইনের দাপসে, অর্থাৎ শরৎকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, সেই ওয়েস্ট ওয়াইনের দাপটে যখন গাছের শুকনো পাতাগুলো উড়ে যায় এবং তার সঙ্গে বীজগুলো উড়ে যায়, সেই বীজগুলো কোথায়? সেই পাতার তলায় বরফের নিচে অবস্থান করে। কিসের মতো? মৃতদেহের মতো অবস্থান করে। মানুষ মারা গেলে যেমন তাকে সমাধিতে রাখা হয়, কর্পস শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ, সেই মৃতদেহের মতো ওই বীজগুলো অবস্থান করে আনটিল, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দাইন অ্যাজিওর সিস্টার, তোমার অ্যাজিওর সিস্টার অর্থাৎ বসন্তকালে প্রবাহিত মৃদমন্দা বাতাস যতক্ষণ না প্রবাহিত হয়, অব দ্য স্প্রিং শ্যাল ব্লো, মানে মানে বসন্তকালের মৃদমন্দা বাতাস, যে বাতাসটা হচ্ছে তোমার অ্যাজিওর সিস্টার, সেই অ্যাজিওর সিস্টার যতক্ষণ না প্রবাহিত হয় ততক্ষণ ওই পাতাগুলো কি করে? মাটির নিচে, পাতার তলায় বরফের নিচে মৃতদেহের মতো অবস্থান করে। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, ব্র্যাকেটে লেখা আছে ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফ্লিড ইন ইয়ার উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হিল। এখানে হার বলতে এখানে অ্যাজিওর সিস্টার অর্থাৎ স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, সেই ওয়েস্ট ওয়াইন কি করে? ক্ল্যারিয়ন মানে হচ্ছে ভেড়ি বা বাঁশি। ওভার দ্য ড্রিমিং আর্থ, ড্রিমিং আর্থ মানে হচ্ছে স্বপ্নে বিভোর পৃথিবীর উপর দিয়ে অ্যাজিওর সিস্টার অর্থাৎ স্প্রিংকালে প্রবাহিত যে বাতাস ওয়েস্ট ওয়াইন, সে কি করে? স্বপ্নালু অর্থাৎ স্বপ্নে বিভোর পৃথিবীর উপর দিয়ে কি করে? তার বাঁশি বাজিয়ে দেয়। অর্থাৎ এখানে এটা কল্পনা করা হয়েছে যে এখানে যে মানে মাটির নিচে যে বীজগুলো অবস্থান করছে, সেই বীজগুলো তখন সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু যখনই স্প্রিংকাল আসলো এবং স্প্রিংকালের যে ওয়েস্ট ওয়াইন বাতাস, সে যখন বাঁশি বাজিয়ে দিল, অর্থাৎ স্বপ্নে বিভোর সেই স্বপ্নে বিভোর পৃথিবী, এক কথায় স্বপ্নে বিভোর, এখানে পৃথিবী বলতে এখানে মাটির নিচে যে বীজগুলো অবস্থান করছে পাতার নিচে, সেই বীজগুলোর উপর দিয়ে যখন বাঁশি, তখন বীজগুলোর অঙ্কুরোদ্গম শুরু হলো এবং এই অঙ্কুরোদ্গম হওয়ার পরে আস্তে আস্তে গাছগুলো বড় হবে এবং ফুল ফলে ভরে যাবে এবং চারিদিকে সুগন্ধি ছড়িয়ে দেবে। এটাই হচ্ছে এখানটায় ইমেজ। অ্যাকচুয়ালি হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ, এখানে হিউজ মানে হচ্ছে রং, ফুলের বিভিন্ন রং, সেই রং বা সৌন্দর্য, সেই সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে ভরিয়ে দেবে। অ্যান্ড অডর্স মানে হচ্ছে সুগন্ধি। প্লেন মানে সমতল ভূমি, অ্যান্ড হিল মানে হচ্ছে পাহাড়। তাহলে এখানে অ্যাজিওর সিস্টার অফ দ্য ওয়েস্ট ওয়াইন, এখানটায় শীতকালে মানে অটমকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, তার অ্যাজিওর সিস্টার স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, সে হচ্ছে অটমকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন্ডের অ্যাজিওর সিস্টার। এই অ্যাজিওর সিস্টার অর্থাৎ মেঘমুক্ত নীল আকাশের নিচে, স্প্রিংকালে মেঘমুক্ত নীল আকাশের নিচে যে ওয়েস্ট ওয়াইন্ড প্রবাহিত হয়, সেই ওয়েস্ট ওয়াইন্ডের কাজ হচ্ছে মাটির নিচে অর্থাৎ পাতার নিচে, বরফের নিচে যে সমস্ত বীজগুলো অবস্থান করছে, শীতের প্রকোপে তারা সুপ্ত অবস্থায় ছিল, তাদের কোনো জার্মিনেশন ঘটেনি, সেই
পাতার মধ্যে, বরফের মধ্যে অবস্থানরত সেই সমস্ত বীজগুলোরকে জার্মিনেশন ঘটানো বা অঙ্কুরোদ্গম ঘটানো, এবং সেই অঙ্কুর থেকে বড় গাছ, গাছ থেকে ফুল ফল, এবং ফুল ফল সুগন্ধিতে গোটা সমতল এবং পাহাড়ি এলাকা ভরিয়ে দেবে। এটাই হচ্ছে অ্যাজিওর সিস্টারের কাজ। ড্রাইভিং সুইট বার্ডস লাইক এ ফ্লক্স টু ফিড ইন ইয়ার, মানে এই লাইনটার মধ্যে দিয়ে একটি সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। ইট ডেসক্রাইবস হাউ দ্য স্প্রিং ওয়াইন্ড লাইক এ শেফার্ড ড্রাইভস দ্য nascent flower birds from their winter sleep out into the open air. The birds are compared to a flock of sheep being led to their pasture in the sky. এখানে এখানে এটা বর্ণনা করা হয়েছে এইভাবে যে বসন্তের যে বাতাস, সেই বাতাসকে তুলনা করা হয়েছে একজন মেষ পালকের সঙ্গে, একজন রাখালের সঙ্গে। সেই রাখাল সেই মেষপালক রূপী সেই যে স্প্রিং ওয়েস্ট ওয়াইন্ড কিভাবে নবজাতক ফুলের কুড়িগুলোকে, অর্থাৎ ওই যে সুপ্ত বীজ যেটার জার্মিনেশন ঘটে দিয়ে কুড়ি উৎপন্ন হয়, সেই কুড়িগুলোকে কিভাবে নবজাতক ফুলের কুড়িগুলোকে তাদের শীতকালীন ঘুম থেকে মুক্ত বাতাসে তাড়িয়ে দেয়, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। কুড়িগুলোকে এখানে ভেড়ার পালের সাথে তুলনা করা হয়, যাদের আকাশে তাদের চারণভূমিতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এখানে ওয়েস্ট ওয়াইন্ড, অর্থাৎ যে স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন্ড, সেই ওয়েস্ট ওয়াইন্ড কী করছে, এখানে মেষ পালকের ভূমিকা গ্রহণ করছে। সেই মেষ পালকের মতো সে কি করছে, ওই যে কুড়িগুলো, মানে মানে ওই বরফের নিচে বসবাসকারী যে ফুল মানে বীজগুলো, যে বীজের অঙ্কুরোদ্গম ঘটছে, এবং সেই অঙ্কুরোদ্গম ঘটার পরে সেই কুড়িগুলোকে কি করছে, মুক্ত বাতাসে তাড়িয়ে দিচ্ছে। মানে শীতকালীন তন্দ্রা থেকে, ঘুম থেকে মুক্ত করে তাকে বাতাসে তাড়িয়ে দেয়। এবং কুড়িগুলোকে, এখানে যে কুড়িগুলো মানে বীজ থেকে যে কুড়ি উৎপন্ন হয়, বার্ডস উৎপন্ন হয়, সেগুলোকে এখানে ভেড়ার পালের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তাদেরকে কি করা হয়েছে, তাদের আকাশে তাদের চারণভূমিতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে স্প্রিংকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন্ড সে কি করছে, মাটির তলা থেকে বীজগুলোকে অঙ্কুরোদ্গম ঘটিয়ে আস্তে আস্তে বড় করে ফুল ফলে সমস্ত প্রকৃতিকে ভরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাজিওর সিস্টার, অর্থাৎ স্প্রিংকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন্ডের বিশেষ ভূমিকা। এইখানে লুকিয়ে আছে একটা বিবলিক্যাল অ্যালিউশন। এই অ্যালিউশনটা এখানে ব্যাখ্যা করলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা জানি বাইবেলের নিউ টেস্টামেন্টের লাস্ট বইয়ের 27 নম্বর বইয়ে, অর্থাৎ বাইবেলের নিউ টেস্টামেন্টের লাস্ট বই 27 নম্বর বই, এই 27 নম্বর বইয়ে একটি ঘটনা আছে। সেই 27 নম্বর বইয়ের দ্য বুক অফ রেভিলেশনের 9 নম্বর চ্যাপ্টারে জেসাস ক্রাইস্টের যে শিষ্য ছিল তার মধ্যে একজন ছিল সেন্ট জন। অ্যাকচুয়ালি খ্রিস্টানরা বিশ্বাস করে যে এই সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার পরে একদিন বিচার হবে, এবং সেই দিন কি হবে, সমস্ত মানুষকে তাদের সমাধি থেকে ওঠানো হবে, দিয়ে তাদের ঈশ্বর বিচার করবেন, এবং তাদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে কিসে দেওয়া হবে, হেভেনে পাঠানো হবে, এবং তাদের মধ্যে যারা খারাপ কাজ করবে তাদেরকে হেলে পাঠানো হবে। এটা হচ্ছে খ্রিস্টিয়ান বিলিফ বা খ্রিস্টান ধর্মবিশ্বাসের একটা মত। তাহলে এখানে জেসাস ক্রাইস্টের যে অসংখ্য শিষ্য ছিল, সেই শিষ্যগুলোর মধ্যে একজন হচ্ছে সেন্ট জন। সে একদিন স্বপ্নে দেখেছিল বিচার ব্যবস্থা কেমন হবে, সেই বিষয়ে সে স্বপ্ন দেখেছিল। সে কি দেখেছিল স্বপ্নে, 7 জন অ্যাঞ্জেলকে সে দেখতে পেয়েছিল। অ্যাঞ্জেল মানে হচ্ছে দেবদূত। সেই 7 জন অ্যাঞ্জেলের প্রত্যেকের হাতে ছিল একটা করে বিরাট বাঁশি, এবং তারা প্রত্যেকেই ফুঁক দিয়ে তাদের সেই বাঁশি বাজাচ্ছিল। তাহলে এই 7 জনের মধ্যে 6 নম্বর যে অ্যাঞ্জেলটি ছিল, সে যখনই তার বাঁশিতে ফুঁক দিয়েছে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা তারা বা চন্দ্র খসে পড়ে, দিয়ে সোজা পাতালের দিকে চলে যায়।
এই তারাকে তুলনা করা হয়েছে জেসাস ক্রাইস্টের সঙ্গে। কারণ আমরা জানি বাইবেল অনুসারে এবং মুসলিম ধর্মের কোরআন মতবাদ অনুসারেও জেসাস ক্রাইস্ট, মুসলমানরা যাকে বলা হয় ঈশানবী মনে করে, আর খ্রিস্টানরা যাকে জেসাস ক্রাইস্ট মনে করে। তো সে আবার পৃথিবীতে আসবে, এসে পৃথিবীর সমস্ত মানুষকে পাপের হাত থেকে মুক্তি করবে এবং তার মানে ভালো লোকদেরকে জান্নাতে বা স্বর্গে এবং খারাপ লোকদেরকে হেলে বা নরকে বা জাহান্নামে পাঠাবে, এই বিশ্বাসটা আছে। তাহলে এখানে 6 নম্বর অ্যাঞ্জেল যে বাঁশি 6 নম্বর অ্যাঞ্জেল বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আকাশ থেকে যে একটা তারা খসে পড়লো, দিয়ে সোজা পাতালের দিকে চলে গেল। তাহলে এই তারাটাকে, এই চন্দ্রটাকে তুলনা করা হয়েছে জেসাস ক্রাইস্টের সঙ্গে। মানে জেসাস ক্রাইস্ট আসবে, এসে কি করবে, ওই মাটির তলায় অর্থাৎ সমাধিতে বসবাস করা সমস্ত মানুষকে আবার মানে জাগিয়ে তুলবে। এটা হচ্ছে জেসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং। তাহলে এইখানে পিবি শেলি বাইবেলের এই অ্যালিউশনটা সুন্দরভাবে এই কবিতায় ব্যাখ্যা করেছেন। কিভাবে, যে স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন কি করছে, বরফের তলায় পাতার নিচে অবস্থানকারী যে বীজগুলো, যে সেই বীজগুলোর জার্মিনেশন ঘটিয়ে তাকে বার্ড অর্থাৎ কুড়ি উৎপন্ন করছে এবং সেই কুড়ি আস্তে আস্তে বড় গাছে পরিণত হচ্ছে, তারপরে ফুল ফলে ভরে গিয়ে গোটা প্রকৃতি জগৎকে শোভাময় করে তুলছে। ঠিক যেমন করে জেসাস ক্রাইস্ট কি করেছিল, তারার ন্যায় পৃথিবীতে আগমন করে পাতালে চলে গিয়ে সমস্ত মৃতদেহগুলোকে অর্থাৎ ডেড বডিগুলোকে আবার পুনরুত্থান ঘটিয়ে তাদের বিচার করে ভালো মানুষদের হেভেনে এবং খারাপ মানুষদের নরকে পাঠিয়েছিল। এখানে বাইবেলের এই ঘটনার সঙ্গে এই অ্যাজিওর সিস্টার অর্থাৎ স্প্রিংকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, ঠিক ওই জেসাস ক্রাইস্টের মতো এখানে অ্যাজিওর সিস্টারকে তুলনা করা হয়েছে জেসাস ক্রাইস্টের সঙ্গে। সেই জেসাস ক্রাইস্টের মতো অ্যাজিওর সিস্টার কি করেছে, মাটির তলায়, এক কথায় পাতার তলায় বরফের নিচে বসবাস করা সেই মানে বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটিয়ে তাকে আবার মাটির উপরে কুড়ি ফুটিয়ে বড় গাছে পরিণত করেছে। এটা হচ্ছে বিবলিক্যাল অ্যালিউশনের সঙ্গে এই কবিতার একটা সাদৃশ্য। ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, মানে ওয়াইল্ড স্পিরিট বলতে এখানে ওয়েস্ট ওয়াইনকে বোঝানো হয়েছে। মানে শক্তিশালী, ওয়াইল্ড মানে হচ্ছে বেপরোয়া, শক্তিশালী ওয়েস্ট ওয়াইনকে সম্বোধন করে বলেছেন হুইচ আর্ট মানে হও, এখানে আরকে আর্ট বলা হয়, হুইচ আর মুভিং এভরিহোয়ার, যে ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন তুমি সর্বত্র, এই পৃথিবীর সর্বত্র তুমি পরিভ্রমণ করো, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। কি কারণে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকারী, অ্যান্ড প্রিজার্ভার এবং সংরক্ষণকারী হিসাবে। কিভাবে এখানে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হচ্ছে, ওই যে অটমকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, সে কি করছে, গাছের শুকনো পাতাগুলোকে ঝরিয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে তিনি ধ্বংসাত্মক ভূমিকা নিচ্ছে। আর সেই পাতার সঙ্গে যে বীজগুলো উড়িয়ে নিয়ে গিয়ে পাতার তলাতে, বরফের তলাতে অবস্থান করছে, গোটা শীতকাল সেখানে সুপ্ত অবস্থায় থাকছে। আবার যখন স্প্রিংকাল আসছে, তখন সেই স্প্রিংকালে প্রবাহিত ওয়েস্ট ওয়াইন সে কী করছে, সেই পাতার নিচে, বরফের নিচে বসবাসকারী সেই মানে বীজগুলোর জার্মিনেশন ঘটিয়ে কুড়ি উৎপন্ন করছে, বার্ডস উৎপন্ন করছে। সেই কুড়িগুলো বড় গাছে পরিণত হয়ে ফুল ফলে পরিপূর্ণ করে দিচ্ছে গোটা প্রকৃতিকে। তাহলে এইভাবে ওয়েস্ট ওয়াইন কী করছে, একদম গাছের শুকনো পাতাগুলোকে ধ্বংস করছে, দিয়ে ডেস্ট্রয়ার হিসাবে কাজ করছে। অন্যদিকে সেই পাতার সঙ্গে যে বীজগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই বীজগুলো শীতকাল অতিক্রান্ত হওয়ার পর বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে বসন্তকালে প্রবাহিত যে ওয়েস্ট ওয়াইন, সেই ওয়েস্ট ওয়াইন কী করছে, সেই বীজগুলোকে আবার গাছে পরিণত করছে, আবার নতুন গাছ উৎপন্ন করছে। এইভাবে সে প্রিজার্ভার অর্থাৎ সংরক্ষণকারী হিসাবে কাজ করছে। মানে সেই বীজগুলোকে সংরক্ষণ করে রাখছে, সেই বীজগুলোর থেকে আবার নতুন গাছে পরিণত হচ্ছে। সেই জন্য পিবি শেলি ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন মানে ওয়াইল্ড স্পিরিট, মানে ওয়েস্ট ওয়াইনকে সম্বোধন করে বলছে
যে হুইচ আর মুভিং এভরিহোয়ার, যে তুমি পৃথিবীর সর্বত্র তুমি চলাফেরা করো এবং পৃথিবীর সর্বত্র তোমার মানে সর্বত্র একটা বিশেষ ভূমিকা আছে, ডেস্ট্রয়ার হিসাবে কাজ করছো এবং সেই সঙ্গে তুমি সংরক্ষণ কর্তা হিসাবে কাজ করছো, যে সংরক্ষণের মাধ্যমে আবার ভবিষ্যতে নতুন গাছের উৎপন্ন হচ্ছে। হিয়ার, ও হিয়ার, এবং এই ক্যান্টো শেষে তিনি বলছে, ওয়েস্ট ওয়াইন্ডকে সম্বোধন করে বলছে, ও ওয়েস্ট ওয়াইন্ড শোনো, ও তুমি শোনো। এই এই যে পিবি শেলি এই মানে ফার্স্ট ক্যান্টোর শেষের দিকে বলছে ওয়েস্ট ওয়াইন্ডকে যে, হে ওয়েস্ট ওয়াইন্ড তুমি শোনো, তুমি আমার কথা শোনো। অ্যাকচুয়ালি কবি তাকে কি বলতে চাইছেন এটা কবিতার শেষের দিকে গিয়ে কিন্তু সেটা বোঝা যাবে, যে কবি অ্যাকচুয়ালি ওয়েস্ট ওয়াইন্ডের মাধ্যমে এই প্রকৃতির জগৎ থেকে বাস্তব জগতে কি ভূমিকা নিতে বলবেন সেটা কবিতার শেষের দিকে বুঝতে পারবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমি ফার্স্ট ক্যান্টোটা আলোচনা করলাম। এটা যদি একটি ভিডিওতে গোটা কবিতাটা আলোচনা করতে যাওয়া হয় তাহলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার সময় লেগে যেতে পারে, তাই এখানে আমি আজকে আর বাড়াচ্ছি না। তো আগামীতে সেকেন্ড এবং থার্ড এই দুটো ক্যান্টো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ফোর্থ এবং 5 ক্যান্টো নিয়ে আলোচনা করব। মানে আগামী আরও দুটো ভিডিওতে এই গোটা কবিতাটা আমি শেষ করব। তো আজকে এখানেই শেষ করছি।